গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো সবাই? আমি তো খুব 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 ভালো আছি। আর আমার সিম্পল ভিলেজের হ্যাপি লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা। দুদিন ধরে ব্লগ পোস্ট করতে পারিনি এডিটের কারণে, ভীষণ কাজে ব্যস্ত ছিলাম। বুঝতেই পারছো, বর চলে যাবে আর খুব একটা দেরি নেই। আর এই আমার হাঁড়িতে চা করার অভ্যাসটা সত্যি কথা বলতে আর যাবে না। এটা কি বলো তো, এটা একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে আমার। যেহেতু দুধটা আমি হাঁড়ির মধ্যে নিই, তো সেই জন্য আর কি দুধটা এর মধ্যেই থাকে। সকালে চাটা আমি এতেই বসিয়ে দিই। আর এই দেখো আমার ছেলে, দেখো ঘুম থেকে উঠে পড়েছে। ও তো সেই কখন উঠেছে তার ঠিক নেই। আমার বড় এইমাত্র আর কি ঘুম থেকে উঠলো, তো চা চাপিয়ে দিয়েছি। ও ব্রাশটার আমি একটু পুচকুকে নেবো, ও ব্রাশ করে আর কি চাটা খেয়ে নেবে, কারণ ঘুম থেকে উঠে ওর আগে সকাল সকাল চাটা চাই। তো ঘরে বিস্কুট ছিল না, ভাবলাম ক্যান্টিন থেকে সেদিনকে চকলেট বিস্কুট যেগুলো এনেছি, তো ওইগুলোই আর কি আনমুলের, তো এগুলোই এখন চা দিয়ে। এগুলো মানে বড়দের খেতে ভালো লাগে না, ছোটোদেরই বিস্কুট, কিন্তু এখন যেহেতু নেই আমাদের বিস্কুট, তা কী করা যাবে, এটা দিয়েই এখন চালিয়ে দেওয়া যাক কাজ। তো এই হাঁড়িতে চা করার ব্যাপারটা আস্তে আস্তে আমাকে বন্ধ করতে হবে। ফালতু ফালতু ওই মাজার ভয়ে কী করি বলো তো, ওই দুধ থাকে হাঁড়িতেই বসিয়ে দিই। আর বিয়ের পরে শ্বশুরবাড়িতে হাঁড়িতে দুধ নিত সবাই, তো ওইটা থেকে আমার ওই অভ্যাসটা দাঁড়িয়ে গেছে। তো এখানে হচ্ছে গরম গরম চা, একদম এলাচ আদা, আমি কিন্তু দুধ চায়ের মধ্যে আদাও দিই, একটু এলাচ থেতো করে দিই, স্মেলটা খুবই ভালো আসে আর কি। আর রেড লেবেলের চাটা খাই। তো চলো এখন দুজন মিলে একটু বসে বসে সকালের এই টাইমটা একটুখানি গল্প করতে করতে চা খাওয়া, চলে যাওয়ার পরে আর কি এটাই মিস করব, আর কিছুই না। তো এই হচ্ছে বিস্কুটগুলো সাজিয়ে নিলাম, জানি না খেতে কেমন লাগবে। তো এদিকে দেখো মোটামুটি একটু বেলা হয়েছে, আর কাজও মোটামুটি গুছিয়ে ফেলেছি, সকালের সমস্ত কাজকর্ম, রান্নাটা চাপাবো আর কি। তো কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, প্রোডাক্টগুলো এসেছে আজকে আর কি, সবগুলো আসেনি। 3টে প্রোডাক্ট এসেছে, আর ওটিপি লাগবে, তো ওটিপিগুলো দিয়ে দিলাম। আমার বর দেখো নিয়ে আসছে। চলো আজকে একটা প্রোডাক্ট দেখাই কি কি অর্ডার করেছি, প্রত্যেকদিন দেখাবো। ক্র্যাকলের সমস্যা তো কম বেশি সবারই থাকে, আমার একটু বেশিই আছে। তো যাই হোক, বাড়িতে বসে কিভাবে ম্যাজিকের মতো তুড়ি মেরে আর কি ক্র্যাকলের সমস্যার সমাধান করা যায়, আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখে নাও প্রোডাক্টটা। এটি হচ্ছে আগারো ক্যালাস রিমুভার রিচার্জেবল উইথ 3 হেডস। প্রোডাক্টটা তোমরা দেখতেই পাচ্ছ। চলো এবার তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাই এর ভিতরে কি কি আছে। এর ভিতরে তোমরা পেয়ে যাবে একটা মেন ইউনিট, তার সঙ্গে রয়েছে 3 রোলার হেডস, একটা ইউএসবি চার্জিং কেবিল, একটা ক্যারি ব্যাগ, আর সুন্দর একটা ক্লিনিং ব্রাশ, এটা পরিষ্কার করার জন্য একটা ব্রাশও আছে। তো এখানে 3টে রোলার হেডস তোমরা দেখতে পাচ্ছ, একটা ফাইন হেড, একটা মিডিয়াম হেড, একটা হচ্ছে কোর্স হেড। তো 3টেরই আলাদা আলাদা ইউজেস আছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে মেন ইউনিট। এই মেন ইউনিটের সঙ্গে তোমাদেরকে রোলার হেডগুলোকে আলাদা আলাদা, মানে যেটা তুমি ইউজ করতে চাও সেটা এই রকমভাবে জাস্ট একটু সাইড দিয়ে ধরে চেপে দিলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে। আর এটা খোলাও ভীষণই সহজ। এই যে সাইজের দুটো সুইচ আছে, একটু চেপে ধরে টান দিলেই কিন্তু খুলে যাবে খুব সুন্দরভাবে। দেখলে এটা লাগানো আর খোলার পদ্ধতি। আর এইটা হচ্ছে পাওয়ার অন সুইচ, যেটাতে তোমরা স্পিডটাকে কন্ট্রোল করতে পারবে, তোমাদের প্রয়োজন মতো কমাতে এবং বাড়াতে তোমাদেরকে সাহায্য করবে। চার্জিং কেবিলটাতে চার্জ দিলে 2 ঘন্টা চার্জ দিলে পুরো 45 মিনিট ধরে চলবে। আর এটা রেড আলো জ্বলবে যখন চার্জ হয়ে যাবে গ্রিন আলো। এটা ইউজ করা ভীষণ সহজ। 10 মিনিট গরম জলে পাটাকে ভিজিয়ে রাখার পরে একটা তোয়ালে দিয়ে পাটাকে মুছে নেবে। তোমরা স্নানের সময় ভেজা অবস্থাতেও এটাকে ব্যবহার করতে পারো, একদম ওয়াটারপ্রুফ। এটা ওয়েট অ্যান্ড ড্রাই কন্ডিশন দুটোতেই ইউজ করা যায়। তো এখানে দেখতে পাচ্ছ যেটা কোর্স গ্রাইন্ডেড হেড আছে, এটা রিমুভ করে হার্ড ক্যালাসেস, একদম শক্ত চামড়া যেটা হয় সেটার জন্য এটা মানে একদমই কোর্স গ্রাইন্ডেডটা মানে বেস্ট। আর সেকেন্ড যেটা আছে মিডিয়াম গ্রাইন্ডেড হেড, এটা হচ্ছে ডেড স্কিন দূর করে। আর লাস্টে হচ্ছে ফাইন গ্রাইন্ডেড হেড যেটা আছে, সেটা ডেলি কেয়ারিংয়ের জন্য একদম বেস্ট। তো এখানে কত সুন্দরভাবে দেখতেই পাচ্ছ তোমরা ডেড স্কিনগুলো কিভাবে রিমুভ হয়ে যাচ্ছে। তারপরে একটা ময়েশ্চারাইজার দিয়ে তোমরা পুরো পাটাকে ময়েশ্চারাইজ করে নেবে। তোমরা মানে বুঝতেই পারবে যে পাটা এত বেবি সফট হয়ে গেছে, মনে হচ্ছে না নতুন করে আবার। আর ডেলি ইউজ করলে তো একটা সুন্দর রেজাল্ট তোমরা পাবেই। আমি আফটার বিফোর লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। এরকম ছিল আমার পাটা, আর এটা পুরোপুরি ক্লিনিংয়ের পরে দেখো কি সুন্দর হয়ে গেছে, তাই না? এটা ক্লিন করাও ভীষণ সহজ। যে ব্রাশটা দিয়েছে সেটা দিয়ে তোমরা এটাকে সুন্দরভাবে ক্লিন করতে পারবে। তোমরা যদি ভেজা অবস্থাতে ব্যবহার করো, এটা ধুয়ে ওই ঢাকনাটা পুড়িয়ে উল্টো করে রেখে দেবে, তাহলে জলটা ঝরে যাবে। আর পুরো পরিষ্কার করার পরেই তোমরা নেক্সট টাইম সেটাকে আবার নতুন করে ইউজ করবে। আর যে সুন্দর ব্যাগটা দিয়েছে, তার মধ্যে সমস্ত প্রোডাক্টগুলোকে ভরে নিয়ে এইভাবেই তোমরা ক্যারি করে এখানে ওখানেও যেতে পারবে, কোনো প্রবলেম হবে না। খুবই সুন্দর দেখতে একটা ব্যাগ। তো আজকে দুপুরে আমাদের বাড়িতে একজন আসবে, আমার হাজবেন্ডের বন্ধু। তো রান্নাবান্না হচ্ছে দেখতে পাচ্ছ। এখানে হচ্ছে ডাল সিদ্ধ করছি,
আর টমেটো, ধনেপাতা আজকে নেই, ধনেপাতা ফুরিয়ে গেছে আমার। একটু চাটনি করব, আমের চাটনি। তো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন ছাড়িয়ে নিয়েছি। এখন আমার বরকে বললাম তুমি একটু শাকটা বেছে দাও আমাকে। আর এই হচ্ছে মাটন, এই যে এখানে আছে মাটন। মাটনটা কেমন এনেছে ঢাললেই বুঝতে পারবো। আর আমাদের বাড়িতে মাটন হলে আমার মেয়ে খেতে চায় না, তো মেয়ের জন্য আর যে বন্ধুটা আসবে ওর জন্য ভাবছি মাটন হলে আমারও অন্য কিছু খেতে ইচ্ছা করে না, তো ওই দাদার জন্য 2 পিস আর আমার মেয়ের জন্য 1 পিস, 3 পিসই মাছ রান্না করব, বেশি করব না। একটু ডাল করব, আমের চাটনি করব, ভাজা করব, মাটন হবে, মাছ হবে, এই দিয়েই আজকে দুপুরটা হয়ে যাবে। তো চলো দেখি মাটনটা ঢেলে দেখি আগে কেমন এনেছে। মোটামুটি রান্নাবান্না কমপ্লিট। আমার মেয়ে তো জানো মাটন খাওয়া নিয়ে ভীষণই প্রবলেম করে। মাটনটা একদম লাস্টে করব ওকে দেখিয়ে, যে দেখো মাটনের প্যাকেটটা পুরো আলাদা করে রেখে দিয়েছি একটা সাইডে, যে সব রান্না করার পরে কিন্তু আমি মাটনটা বসাবো, মানে ওকে ভাত দিয়ে ওই যে কড়াইয়ে যখন বসিয়ে কষাবো না, ওর গন্ধেতেই ও আর খেতে পারবে না, ওকে খেতে দিয়ে তারপরে মাটনটা রান্না করব। তো দেখো আমার মেয়েকে ঘরে খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে সমস্ত মশলা টশলা করে মাটনটাকে বসিয়ে দিয়েছি। আমার মনে হয় মাটন যত রকমের রান্না করা যায়, কাঠের জালে যদি একদম রসিয়ে কষিয়ে কড়াইয়ে রান্না করা যায় তাহলেই মনে হয় সব থেকে ভালো হয়। অনেকেই মাটন আনলে প্রেশারে সিটি দিয়ে নেয়, আমিও অবশ্য দিই, মাঝে মধ্যে দিই না সেটা বলবো না, কিন্তু আমার বর আবার একদম প্রেশারে মাটনটা খেতে ভালোবাসে না। ও বলে একটুখানি সময় ধরে রান্না করবে, আর এই রান্নাগুলো করতেও না অনেকটা টাইম লাগে। এই মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষানো অনেকটা টাইম লাগে। ধরো কষাতে একটু চর্বি দিয়েছিল, চর্বিটা সাইডে রেখেছি, আলুগুলো ভেজে নিয়েছি, আর এই দেখো ভাতের হাঁড়ি পুরো আলাদা করে দিয়েছি সাইডে। তো এই হচ্ছে শাক ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, তার সাথে টমেটো, ধনেপাতা, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়েছে, আর আমের চাটনি হয়েছে। আর এই নিচে আছে মাছটা, তো দাঁড়াও নিচে একটু তোমাদেরকে দেখাই। এই দেখো এই মাছটা মেয়েকে দিয়েছি, আর ওদের দুজনের জন্য আর কি আছে। তো চলো মাটনটা একটু কষাই, হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। মোটামুটি 35-40 মিনিট ধরে কষানো হচ্ছে। এবার একটু সাইডে গরম জল বসাবো, তারপরে ও আসলে একটু গল্প করবো সবাই মিলে। আর তো তেমনভাবে ভিডিও করা হবে না। আর আজকে আমাদের বিকালে একটু প্ল্যানিং আছে, আমরা মোহন মলে যাব, তো জানি না যাওয়া হবে কিনা, চেষ্টা করব যাওয়ার জন্য। আমরা রেডি হয়ে যাচ্ছি। দিঘার একটা ড্রেস মোটা পড়বে না, ছেলে কোথায় আছে আমি কোথায় আছি, তো একটা ড্রেস চেঞ্জ করতে, দিদার একটা ড্রেস নেওয়া হয়েছিল সেটা আজকে চেঞ্জ করতে যাব। তো চলো দেরি হয়ে গেছে, যেতে যেতে কথা হচ্ছে। আর মলে এসে আমরা সবাই উপরে চলে এসেছি, কিন্তু অহনা আর ভয়েতে আসতে পারছে না, মানে ও যেহেতু অনেক দিন ওঠে, কিন্তু এবার দেখছি একটুখানি ভয় পাচ্ছে। কোন দেশের মানুষ আমার সাথে চলে গেছে, পাগলি তুই, দাঁড়িয়ে পড়, এখানে দাঁড়িয়ে পড়। তো আমি আবার ওকে একটুখানি মানে সিঁড়ি দিয়ে গিয়ে আমি আবার ওকে একটুখানি নিয়ে এলাম উপরে, মানে জাস্ট একটু ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছি। দাদা বলছে আরে ও নিজেই উঠে আসবে, আমি বলছি ও তো নিজে উঠতে পারবে জানি, তবু আমি আমাদের দেরি হয়ে যাচ্ছে বলে একটু ঠেলা দিয়ে আর কি নিয়ে আসার চেষ্টা করলাম ওকে। তো এখানে এসেই আগে বাচ্চাদের একটা প্ল্যানিং ছিল যে গেমিং কী গেমিং আছে, গেমিংগুলো দেখবে ওরা। তো যেটাতেই বাচ্চাদেরকে উঠতে বলা হচ্ছে সবাই ভয় পাচ্ছে, না উঠবো না, জাস্ট দেখবো গেমিংগুলো। তো যাই হোক গেমিংগুলো খুবই ভালো ছিল। তো আমাদের ত্রিধা কিন্তু কিছুতেই ওঠেনি। তো একটা ছেলেকে দেখলাম এই যে চিপস কুরকুরে, ত্রিধা আগে আগে খুব বলতো যে মা এইগুলো করব, মানে কি বলে ভুলভুলাইয়ার মধ্যে আর কি সব কিছু আছে, যে কাচের ঘর টর। তো একা তো ওরা এমনিতে টয়লেটে যেতেই ভয় পায়, আর এখানে আমরা সবাই থাকতে তাতেও ওর মানে প্রবলেম, যে না কেমনভাবে আর কি লোকটা দেখিয়ে দিচ্ছিল যে এরকমভাবে শুয়ে পড়ো, তারপরে হচ্ছে এরকম। তো ত্রিধাকে মানে এরা আর কি কিছুই করতে চায় না আমাদের এইগুলো, মানে এমনি এক্সাইটেড খুব ভীষণ, মানে যখন আসে না তখন। তো আরাধ্যাও এখানে দেখো ভীষণ মানে কি বলবো আর কি মন দিয়ে দেখছে। তো জানি না ছেলেটা কতটা কি তুলতে পারবে, তোমরা দেখো। আমি তো ভীষণ এক্সাইটেড, মানে খুবই মজা লাগছে আর কি, যে ওকে দেখেই আমার মজা লাগছে। কিন্তু এটাতে একটা দুঃখের ব্যাপার কি, যে এর মধ্যে দেখতে পাচ্ছ খুব একটা বেশি যে আছে তা কিন্তু নেই, ভর্তি করে দেয়নি। আর তার থেকেও বড় কথা মাঝখানে এমন একটা জায়গাতে নামালো, যে জায়গাতে না একদমই দেখো মানে বেশি নেই, চিপস কুরকুরেগুলো কিন্তু বেশিরভাগ এদিকেই আছে, ওই বাচ্চাদের মজা করার জন্য আর কি। তো আমরা সবাই মিলে বলছিলাম যে একটু ভালো করে ধরতে,
ছেলেটা কিন্তু বয়সে অনেকটাই বড় ছিল, আমরা সবাই আশা করেছিলাম যে ও হয়তো অনেক প্যাকেট মানে এদিক ওদিক থেকে টেনে টুনে নিয়ে আর কি ভালো মতনই ধরতে পারবে, কিন্তু এই খেলাগুলো খেলতে 150 টাকা করে নিয়েছিল, আর একটা চিপস কুরকুরের প্যাকেটের দাম ছিল 5 টাকা করে। টোটালেও 13টা প্যাকেট তুলতে পেরেছিল, তার মানে বুঝতেই পারছো ওই 5 টাকা করে হলে 50, আর হচ্ছে 65 টাকার প্যাকেটও তুলেছিল, আর 150 টাকা নিয়ে নিল। তো যাই হোক, আর একটু বেশি তুললে ভালো লাগতো, মোটামুটি 100 টাকার মতো যদি তুলতে পারতো তাহলে একটু বেশি ভালো লাগতো। তো এটাই হচ্ছে আনন্দ। আর আমরা ভাবলাম যে একটুখানি ঢং করে নিই, যেটা আমরা আসলে আর কি করতে ভালোবাসি। আমি একটা শর্ট ভিডিও শ্যুট করছিলাম, তো ওনা ভিডিওটা করে দিলাম। এখান থেকে সোজা যাব বাড়িতে। বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, ড্রেসগুলো চেঞ্জ করা হয়ে গেছে, কেনাকাটি সবই হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। এই হচ্ছে আজকের ভিডিও। তো বাড়ি যাই, চলো বাড়ি গিয়ে সব কিছু শেয়ার করব। শোনো, আমার বর এবার অনেক শখ করে 10 বছরের অ্যানিভার্সারিতে বাড়ি এসেছিল। তো আমি তো ভেবেছিলাম যে অ্যানিভার্সারিতে বাড়ি আসলে আমাকে একটা সোনার নেকলেস নেবো না, নেকলেস তো আছে, একটা সোনার কিছু বানিয়ে দেবে। কিছু তো বানিয়ে দিলই না। আর সত্যি কথা বলো তো, এই যে 10 বছর বিয়ে করেছি, তুমি আমাকে কোনো কিছু বানিয়ে দিয়েছো? এই তো একটা দিয়েছি, এই যে একটা গোপাল। আচ্ছা, আমি এবার বলি, এটা আমার একটা হিসাব আছে তোমার কাছ থেকে। মানুষ বিয়ে হলেই বিয়ের প্রথম বছর বউকে একটা অ্যানিভার্সারিতে গিফট দেয়, ওদের জীবনে কোনোদিন অ্যানিভার্সারিতে আসেও না, আমাকে একটা গিফট দেয় না। বিয়ের 5.5 বছর পরে আমাকে একটা গিফট দিয়েছিল। আরে দেখো, এই কানেরটা তখন খুলে রেখেছি, আমি একটা ছুঁচো কানের বানিয়েছিলাম, ওটা বিয়ের পরে বানিয়েছিলাম। আমি বিয়েতে টাকা পেয়েছিলাম, আমি বলি, আমি বিয়েতে 6,000 টাকা পেয়েছিলাম, কানেরটা বানাতে লেগেছিল 8,000 টাকা, ও আমাকে 2,000 টাকা দিয়েছিল বিয়ের পরে। দিয়ে ওই কানেরটা তাও 2,000 টাকা আমার, 1,000 আমার ছিল, 1,000 8,000 টাকা দিয়ে দিচ্ছি, তো এই কানেরটাতে আমাকে তো নিয়ে নাও, তোমার কানের তুমি নিয়ে নাও, সবই তো তোমার, আমার কি। তাহলে এইবার তুমি বলো, তারপরে আমাকে আর কোনো গিফট দেয়নি। তারপরে বিয়ের 6 বছর পরে আমাকে একটা আংটি বানিয়ে দিয়েছিল, মিথ্যা কথা বলবো না, একটা 3 গ্রাম দিয়ে আংটি বানিয়ে দিয়েছিল। মালাগুলো সব কি সেটা তো এখনই, তাহলে তাহলে আমি আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছে সেগুলো দিয়ে দাও। আমি কিছু নিইনি। হ্যাঁ, ওই যে 8 লাখ টাকা জায়গাটা দিল, সেটা কার? দেখো তাহলে জায়গাটা ওর নামে, আমার নামে অর্ধেকটা তো তোমার। তাহলে তো তার টাকাও তো আমার, আমি তো অর্ধেক টাকা দিয়েছি, আমি 4 লাখ টাকা দিয়েছি, তাহলে 3,90,000 টাকা আমি আমার বর আমার কাছে ধার নেয় সবসময়। আজকে দাও, তুমি ছেলে হওয়ার পর আমার কাছে ক টাকা ধার নিলে বলো? আমার যখন ছেলে হলো, তুমি 20,000 টাকা ধার নিয়েছিলে আমার কাছে, দিয়েছো তুমি 20,000 টাকা। এবার বাড়ি এসেছি, এবার বাড়ি এসে আমার কাছ থেকে 14,000 টাকা ধার নিয়েছো, দিয়েছো। 10,000 টাকা ভিটি করতে দিলাম, আর 4,000 টাকা তুমি দিয়েছো আমাকে। আমারই টাকা সব, আমার টাকাগুলো ওর টাকা। এত কিপটে অফার চলছিল, দোকানে গিয়ে দেখলাম 99-এ খুব সুন্দর। যে ড্রেসটা দেখলে মলে পরে গেছিলাম, ওটা 99-এর একটা গেঞ্জি, তো বেশ ভালো লাগছিল দেখতে, কোয়ালিটি গুলো ভীষণ ভালো। তো বললো তাহলে দুটো, ওই পছন্দ করে দিল, ওই নিয়েছে, মিথ্যে কথা বলবো না, ওই পছন্দ করে দিল। আমি ভালো, বাবা তাও আমার কি ভাগ্য, আমার বরটা ভালোবেসে দিল। তারপরে দেখি বিলটা পেমেন্ট হলো আমার অ্যাকাউন্ট থেকে, মানে আমার এটিএমটা লুকিয়ে লুকিয়ে বাড়ি আসলে আমার এটিএম আমার কাছে থাকে না, ওর কাছে থাকে। তাহলে ভাবতে পারছো কত কিপটে বর। তোকে আগের বাড়ি এসে একটা ঘড়ি গিফট করলাম, বলো না আমার টাকা ঘড়ি, এত মিথ্যা কথা। কারোর বউ কোনোদিন বলো তো, তোমরা বরকে এত কিছু গিফট করো, এত টাকা ধার দাও, বরের কাছ থেকে ধার নাও, পরে আর শোধ দিতে পারো না। এসো না, তুমিও কি তোমার বাবার মতো বউর কাছ থেকে ধার নিয়ে নিয়ে ঋণী হয়ে থাকবা? হ্যাঁ, চলো, কি আর করা যাবে। তুমি ধারটা আমাকে কবে শোধ করবা? তুমি যেদিন আমাকে সব ধার শোধ করে দিবা, সেদিন তুমি আমাকে বলবা গোল্ড। শোনো, আমার বর আমাকে যে টাকার গোল্ড জুয়েলারি মানে দিয়েছে, গিফট করেছে, তার থেকে মাইনাসে এখনো আমি মোটামুটি আমার বরের কাছ থেকে 50,000 টাকা পাই। তাহলে আমি ততদিন বলবো না তুমি আমাকে কোনো গোল্ড, সারা বছর বিয়ে হয়েছে, বিয়ে 6 বছর পর্যন্ত, 6 বছর পর্যন্ত তুমি আমাকে কোনো সোনা জিনিস দাও। আমি খাবো কি? আমি ওই ইয়েতে টাকা দেবো কি? ভাড়া, বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, কি করে কি হবে বলো তো, কি করা যাবে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। 10 বছরের বিবাহ বার্ষিকীতে ধার করে চলে যাচ্ছে আমার কাছ থেকে, ভাবা যায়? এবার সবাই ভাববে যে দিদি দাদা চাকরি করে, দাদার এত টাকা নেই, আর তোমার কি করে এত টাকা হয়?
ব্যাপার আছে প্রমোশন প্রমোশন ভিডিও বলেছি ভিডিও বরের পকেট কেটে প্রমোশন। বরের পকেট কেটে বরের পকেট, তুমি আমাকে টাকা দাও। আয় হায় হায়, না সংসারটা তো এমনি চলে না। ও যদি আমাকে 5,000 টাকা দেয়, 5,000 টাকার পাই টু পাই আমি প্রত্যেকটা, মানে এখন থেকে না, মানে আমি প্রত্যেক খাতায় একদম আমি যে টাকার মাছ কিনে রাখি সেটাও আমি লিখে রাখি। আর সত্যি কথা বলতে আমার তো কিছু লুকোছাপা নেই, আমার একদম ব্যাংক অ্যাকাউন্ট, আমি ব্যাংক স্টেটমেন্ট বার করবো, আমার কিছু ডলারে আসে সবকিছু, তোমার মতো পয়সাতে আসে না। মেন কথা হচ্ছে মেয়েরা এতদিন জানতাম জিনিস নিয়ে স্বীকার করে না, এখন জানছি ছেলেরাও চিটিং বা ছেলেরাও কিছু নিয়ে স্বীকার করে না। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো। উড়ে বাপরে যা হাই তুলেছে। চলো আমি একটু এবার চা খাই।